Hello friends, I welcome all of you in my channel that is Byju's Classes. আর আজকে আমি যে বিষয়ে লেখা ফ্রিডম এসেটার তৃতীয় পার্ট নিয়ে এসেছি, যেখানে আমি এই এসেটার বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বা কি ফিগার্সগুলো তোমাদের সামনে আলোচনা করব। তো এই এসেতে আমরা দেখতে পাবো যে জিবি শ এরিস্টটলের কথা বলেছেন, এবং এরিস্টটলের দ্য ভিউ অফ এরিস্টটল আর দ্য অপিনিয়ন অফ এরিস্টটল ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার. So first of all, we would talk about Aristotle's view that is very important in regard or in respect to that particular essay. তো এরিস্টটল বলছেন যে সমাজে স্লেভারির যে বিষয়টি, এটা অত্যন্ত সূক্ষ্মভাবে আপার ক্লাস বা মাস্টার ক্লাস, এটা লোয়ার ক্লাস বা ওয়ার্কার্স বা ওয়ার্কিং পিপলদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং যারা ওয়ার্কিং পিপল, যাদেরকে স্লেভ হিসাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে বা দেখানো হয়েছে, তাদেরকে খুব সূক্ষ্মভাবে এটা বোঝানো হয়েছে যে আপার ক্লাসদেরকে সেবা করাই হচ্ছে তাদের কাজ। এবং আপার ক্লাসদের ড্রেসিং সেন্স, তারা তাদের যানবাহন, তাদের ম্যানারিজম, দ্য ওয়ে দে মুভ, দ্য ওয়ে দে ইট, দ্য ওয়ে দে টক, দ্য অ্যাকসেন্ট দে ইউজ, এই সব কিছুর মধ্যে একটা সাহেবিয়ানা লক্ষ্য করা যায়। এবং এটা যেন খুব সূক্ষ্মভাবে যারা ওয়ার্কিং ক্লাস পিপল, তাদেরকে তাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা বার্তা পৌঁছে দেয় যে এরা হচ্ছে সাহেব বা মাস্টার ক্লাস, এবং এদেরকে তোমরা সেবা করবে, এটাই স্বাভাবিক। এবং কখনোই একটা সাম্য বা ইকুয়ালিটি আসতে পারে না। এরা বরাবর সেই আপার ক্লাসেই থাকবে এবং তোমরা লোয়ার ক্লাসেই থাকবে, এবং এই ব্যবধানটা অত্যন্ত স্বাভাবিক। তাহলে এই আপার ক্লাসের লোকেরা বা মাস্টার ক্লাসের লোকেরা তারা তাদের পোশাক পরিচ্ছদ, ভাষা, অ্যাকসেন্ট, যানবাহন, এই সব কিছুর মাধ্যমে এক বিশেষ সাহেবিয়ানার সাক্ষ্য বহন করে, এবং তারা খুব সূক্ষ্মভাবে লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাসকে বা তাদের সাবকনসিয়াসে এই ভাবনাটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং এটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে এবং করা হয়ে থাকে, এবং এখন আমরা দেখতে পাই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমরা সমাজের দুটো মানুষ এর সমাজের মধ্যে এই মানুষটি সমাজের কোন স্তরে বিলং করছে, এটা কিন্তু আমরা তার অদ্ভুতভাবে পোশাক আশাক, কাপড় চোপড়, ভাষা এবং খাদ্যাভ্যাস, এগুলো দেখেই সবার প্রথমে নির্ণয় করি। ওকে, তো এটা আমাদের কাছেও কিন্তু একটা প্যারামিটার। ইট হ্যাজ টার্ন ইনটু এ প্যারামিটার টু আস অলসো টু জাজ দ্যাট হুইচ ফেজ অর হুইচ লেয়ার ডাজ দিস পার্টিকুলার পার্সন বিলং টু ইন দ্য সোসাইটি। তাহলে Aristotle's view is undoubtedly true here, undeniably true here. We cannot but acknowledge. Anyways, পরবর্তীতে জিবি শ দেখাচ্ছেন যে ওমেন এনফ্র্যাঞ্চাইজমেন্ট, মানে দ্য রাইট টু ভোট, মহিলাদেরকে যখন, ইংল্যান্ডের কথা এখানে বলা হচ্ছে, মূলত মহিলাদেরকে যখন ভোটাধিকারের ক্ষমতা দেওয়া হলো, ওমেন এনফ্র্যাঞ্চাইজমেন্টের যখন ক্ষমতা দেওয়া হলো যে দে ক্যান অলসো কাস্ট দেয়ার ভোট, তখন মহিলারা সেই ভোটাধিকারের সঠিক প্রয়োগ করতে পারেনি। দ্য ওমেন ফেল টু ডু দ্য রাইট ইউজ অর দ্য অ্যাকচুয়াল or fruitful use of the enfranchisement that was given to them. তারা কি করেছিল? যে সমস্ত ওমেনরা ওমেন্স এমানসিপেশন বা ওমেন্সদের মুক্তির জন্য সঠিক অর্থে লড়াই করতে পারত, এবং যে সমস্ত ওমেনরা সমাজের সাধারণ স্তর থেকে উঠে এসেছিল এবং ভোটে দাঁড়িয়েছিল প্রার্থী হিসাবে, সমগ্র মহিলারা তাদের পক্ষে ভোট না দিয়ে, ইনস্টিড অফ কাস্টিং দেয়ার ভোটস ইন সাপোর্ট অফ দেম, ইন ফেভার অফ দেম, তারা কি করেছিল? তারা সো কল্ড টাইটেলড লেডিজদেরকে ভোট দিয়েছিল, টাইটেলড ওমেনদের ভোট দিয়েছিল। এখানে টাইটেলড ওমেন, অ্যাজ আই হ্যাভ মেনশনড হিয়ার, টাইটেল লেডি, এবং টাইটেল লেডি বলতে কি বোঝাচ্ছে? টাইটেলড লেডি রেফার্স টু দ্য সো কল্ড ladies who belong to the elite class, higher class. সমাজে যে সমস্ত মহিলারা হায়ার ক্লাস বা এলিট ক্লাসে বিলং করে,
সেই ধরনের মহিলাদেরকেই সমস্ত ওমেনরা যোগ্য প্রার্থী হিসেবে ভেবে তাদের সপক্ষে ভোট দিয়েছিল। এর ফলে সমাজের সাধারণ স্তর থেকে উঠে আসা যে সমস্ত মহিলা প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন, যারা হয়তো হু কুড সার্ভ, হু কুড ডু সামথিং মাচ বেটার ফর দ্য ওমেন, যারা হয়তো মহিলাদের জন্য প্রকৃত অর্থে কিছু করতে পারত, সেই সমস্ত যোগ্য প্রার্থীরা কিন্তু সেখানে বঞ্চিত হলো এবং খুব স্বাভাবিকভাবে টাইটেলড লেডিরা তারা কিন্তু ভোটে ইলেক্টেড হচ্ছে উমেন ভোটারদের দ্বারাই। তাহলে এই উমেন ফ্র্যাঞ্চাইজমেন্টও কিন্তু উমেনদেরকে এমানসিপেশন বা ফ্রিডম দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হলো। তাহলে এখানে উমেন এনফ্র্যাঞ্চাইজমেন্ট, মহিলাদের ভোটাধিকারের ক্ষমতা, এটা কিভাবে মহিলাদেরকে ফ্রিডম দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেটাও কিন্তু এখানে জি বিশ্ব দেখাচ্ছেন। তার পাশাপাশি হিউম্যান নেচার, জি বিশ্ব এই এসেতে খুব প্রেসাইজলি বাট কোয়াইট বিউটিফুলি অনেকগুলো আসপেক্টস নিয়ে এসছেন। তিনি এখানে হিউম্যান নেচারকে দেখিয়েছেন। এই জন্য বলেছেন যে হিউম্যান নেচার is a very difficult thing to change, is something very difficult to change. At the same time, human nature is quite easy to change if one takes up an initiative to change it at the young age. তাহলে হিউম্যান নেচার সম্পর্কে জি বিশ্ব কি বললেন এটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। হিউম্যান নেচার সম্পর্কে তিনি দুটো কথা বলেছেন, যে হিউম্যান নেচার একবার ওয়ান্স আ নেচার ইজ ফর্ম ইট ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ। পাশাপাশি তিনি এটাও বলছেন কিন্তু বহু আগে প্রিলিমিনারি স্টেজে যদি মানুষ তার নেচারকে চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব। তাহলে হোয়াট ইজ জি বিশ্ব's view on or opinion on human nature, that is going to be important for the MCQ based questions also and for the descriptive questions as well. তোমাদেরকে আমি একটা কথা আগেও বলেছি যে you should not wait for the notification. Someday or sometime the notification would obviously come. If they have to keep the institutions going, then obviously they have to recruit teachers. Okay, so you should not just pass the time uselessly. Keep on studying. Okay, anyways, হিউম্যান নেচারের ক্ষেত্রে তিনি এই কথাটিও বলেছেন যে কিভাবে আপার ক্লাসকে সেবা করাটাকে লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাসের একটা অলমোস্ট ধর্মে পরিণত করা হয়েছে, ফিচারে পরিণত করা হয়েছে। এটাও তিনি খুব ভালোভাবে এখানে দেখিয়েছেন এবং তিনি দেখাচ্ছেন যে কিভাবে সো কল্ড এডুকেশন সিস্টেম এবং ফলস প্রোপাগান্ডা, ভুল প্রচার, যে প্রচারের মাধ্যমে মানুষকে টুপি পরানো হয়, মানুষকে আই ওয়াশ দেওয়া হয়, ব্রেন ওয়াশ দেওয়া হয়। তো জি বিশ্ব দেখিয়েছেন এখানে যে কিভাবে ওয়ার্কিং ক্লাসকে স্লেভ করে রাখার জন্য তারা তাদের এডুকেশন পলিসিকে ব্যবহার করেছেন এবং ফলস প্রোপাগান্ডা বা প্রচারকে ব্যবহার করেছেন। তো এই ফলস এডুকেশন, ফেক এডুকেশন সিস্টেম বা করাপ্টেড এডুকেশন সিস্টেম, ম্যানিপুলেটেড এডুকেশন সিস্টেম এবং প্রোপাগান্ডা, এটা সম্পর্কে এর আগের ভিডিওতে আমি বলেছি। এনিওয়েজ, পরবর্তী পয়েন্টে মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, ফ্রিডম ইজ কার্টেলড বাই নেচার অ্যান্ড ন্যাচারাল নিডস। এটার এই বিষয়টি প্রথম দিকেও ছিল। টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দ্য এসে উই অলসো কেম অ্যাক্রস দিস থট, দিস ইউনিক কনসেপ্ট, যে উই আর অ্যাট লিস্ট স্লেভ টু নেচার। আমরা যদি কারো স্লেভ নাও হই তাহলে উই আর অ্যাট লিস্ট দ্য স্লেভ টু নেচার। আমাদেরকে প্রকৃতির দাস হয়ে থাকতেই হবে, কারণ উই হ্যাভ সাম ন্যাচারাল নিডস, আমাদের কিছু ন্যাচারাল নিডস রয়েছে। As for example, to sleep, to have bath, to visit the toilet and many other things. আর আমাদেরকে এই কাজগুলি করতেই হবে। So we all have the natural needs. We all are slave to nature. It is something natural. Anyways, জি বিশ্ব এবারে বলছেন যে there are some restrictions on our freedom for good reasons. For good reasons, কিছু ভালো কারণের জন্য আমাদের ফ্রিডমের উপরে রেস্ট্রিকশনস থাকাটাও জরুরি। যেখানে where the government puts some or imposes some restrictions upon your freedom, and by doing this it's preventing
by doing this it increases your safety এমনটা যদি হয়, that means if the government has to impose some restrictions on your freedom in order to enhance your security, safety, then you should not have anything to complain. তাহলে সরকার যদি তোমার বা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের স্বাধীনতার উপরে কিছু বিধিনিষেধ আরোপ করে, তাহলে সেখানে কিন্তু আমাদের কমপ্লেন করার কিছু থাকে না, বা এটা কমপ্লেন করা উচিত নয়। তাহলে some restrictions on our freedom to enhance our safety is welcome or are welcome. তাহলে এই বিষয়টি এখানে ইম্পর্টেন্ট। কোন ক্ষেত্রে জিবি শ রেস্ট্রিকশনস অন ফ্রিডমকে ওয়েলকাম করেছেন, এই বিষয়টি ইম্পর্টেন্ট। এনিওয়েজ, এখানে যে সমস্ত বিষয়টি আমি আলোচনা করছি, যে সমস্ত কি ফ্যাক্টরসগুলো নিয়ে আমি কথা বলছি, প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলবো তোমরা খুব ভালো করে ভিডিওটি দেখো, টেক্সটটা পড়ো। একটা কথা পরিষ্কার বলতে চাই যে গোয়িং থ্রু জাস্ট ওয়াচিং দ্য ভিডিও ইজ নট গোয়িং টু হেল্প ইউ, ইউ শুড গো থ্রু দ্য টেক্সট। I am here to help you. I am here to make you understand the text. I would help you for a better comprehension, but there is no substitute to a detailed study of the texts. Okay, এই কথাটি আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম, where I have talked about the strategies and tactics of studies. Anyways, এখানে জিবি শ দেখিয়েছেন যে ওয়ার্কিং ক্লাসের ফ্রিডমকে প্রোটেক্ট করার জন্য, ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য ফ্রিডম অ্যান্ড রাইটস অফ দ্য ওয়ার্কিং ক্লাস এর ফ্রিডম এবং রাইটস, অধিকার, স্বাধীনতা, এই বিষয়গুলোকে দেখাশোনা করার জন্য, মনিটর করার জন্য, প্রোটেক্ট করার জন্য ট্রেড ইউনিয়ন রয়েছে। কিন্তু ট্রেড ইউনিয়নকে তিনি দুই ভাগে দেখছেন, একটা হলো সেন ট্রেড ইউনিয়নিজম, একটা হলো ইনসেন ট্রেড ইউনিয়নিজম। কিছু কিছু ট্রেড ইউনিয়ন রয়েছে যারা কথায় কথায় স্ট্রাইক ডাকে, হু কল ফর আ স্ট্রাইক এভরি নাও এন্ড দেন। জিবি শ বলছেন ট্রেড ইউনিয়ন হ্যাজ আ সিঙ্গেল ওয়েপন, দ্যাট ইজ কলিং আ স্ট্রাইক, বাট কলিং আ স্ট্রাইক অর কলিং স্ট্রাইক রিপিটেডলি, ওকে, ইজ নট গুড। কিন্তু কথায় কথায় স্ট্রাইক বা বন্ধ ডাকা, এটা কিন্তু কখনোই একটা সেন ট্রেড ইউনিয়নের বৈশিষ্ট্য না। কারণ কথায় কথায় যদি বন্ধ ডাকা হয় বা স্ট্রাইক ডাকা হয়, তাহলে সেই স্ট্রাইকের জন্য সবচেয়ে বেশি খেসারত, সাফারিং, কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে কাদেরকে? সেই সমস্ত ওয়ার্কার্সদেরকে। সো কলিং স্ট্রাইক এভরি নাও অ্যান্ড দেন ইজ নট আ গুড আইডিয়া। ইটস নট দ্য ফিচার অফ আ সেন ট্রেড ইউনিয়নিজম, ওকে, বিকজ it's the workers who are going to face the dire consequences of calling a strike. তাহলে বিশেষ প্রয়োজনে কখনো কখনো স্ট্রাইক ডাকা যেতে পারে। তাহলে এখানে তিনি ট্রেড ইউনিয়নস গুলোকে he has classified or divided trade unions into two categories, sane trade unionism and insane trade unionisms. তাহলে এখানে বিষয়টা বুঝতে হবে। তোমরা যদি ভাবো যে শুধুমাত্র সামারি, সাবস্টেন্স এবং ভিডিও পড়ে সমস্ত প্রশ্নের উত্তর you would crack, it's not going to happen. Ultimately you will get cracked, okay? So in order to crack the questions, first of all you need to crack the text, otherwise you will yourself get cracked. Understood? So moving on to the next portion, এখানে ফ্রিডম বলতে কি বোঝাচ্ছে? জিবি শ has clarified it or has himself said this, that people of England sometimes they themselves are confused as they don't know what freedom actually is. জিবি শ খুব সুন্দরভাবে বলেছেন, অনেক সময় ইংল্যান্ডের মানুষরাই ঠিকঠাক জানে না ফ্রিডম মানে কি। কারণ তারা ফ্রিডম মানে মনে করে লেজার, তারা মনে করে লেজারই হচ্ছে ফ্রিডম, বাট লেজার ইজ নট ফ্রিডম। অনেকে আবার ফ্রিডমকে এইভাবে ইন্টারপ্রিট করেছে বা ব্যাখ্যা করেছে। To others freedom has a different interpretation. As for example, to some people freedom is freedom, to some people freedom is desire, to some people freedom is leisure, to some people freedom means to get more wealth and more
অপরচুনিটি অর সামথিং। তো জি বিশ্ব এখানে দেখাচ্ছেন যে খুব সুন্দরভাবে যে আমাদের হাতে যদি সত্যি সত্যি অনেক বেশি লেজার বা ওয়েলথ যদি চলে আসে, অনেক বেশি লেজার, অনেক বেশি ওয়েলথ এগুলো যদি আসে, তাহলে এটা যে সবসময় ভালো ফল বয়ে আনবে এমনটা না। ওকে, লেজার অ্যান্ড ওয়েলথ মোর দ্যান রিকোয়ারমেন্ট, more than normal, okay, is not always good. Okay, it may bring about ruin or destruction, that may ruin one. Anyways, so GB Shaw has not given any such conclusion. তিনি বলেছেন যে আমি এখানে কনক্লুশন টানবো না, I won't draw any conclusion here, because here I can give a conclusion but you can't give your answer back to me, because that would I am here over the wireless, I am on radio. So এখানে if I make any conclusion, if I jump to any conclusion, that may give birth to controversy. I have never been controversial on wireless, তিনি কথাটি বলেছেন। তো he has rather stopped his speech or interview by leaving a conundrum in front of the audience or listeners. তিনি লিসনারদের সামনে একটা conundrum বা একটা রিডল দিয়ে স্পিচটি শেষ করছেন। তো conundrum মানে a kind of riddle, choices, actually choices, more than one choices. তো সেই conundrumটা কি? তিনি বলছেন যে you may keep on working for 8 hours a day and take retirement at the age of 45 years. তোমরা চাইলে এটাও করতে পারো, or you can work for 4 hours a day and keep on working up to 70 years of age. তারপরে তিনি খুব মজা করে বলছেন যে now don't send the answer to me, you rather have a talk with your wife. Okay, so this is the essay all about. The essay contains humor also, logic also. The essay is not merely entertaining but also very much thought provoking, and it has a brilliant relevance. It's never going to lose its relevance ever, যেমনটা আমি প্রথমে বলেছি। তো the third part is over, and in the next video I would talk about the probable MCQ and descriptive questions. Thank you so much for watching. I have a humble request to you, please subscribe my channel and share with your friends. Thanks.